স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে আগামীকাল। এছাড়া কাল ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্ব ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনের সামগ্রী গ্রহণ করছেন। চতুর্থ ধাপে ৫৫টি উপজেলার মধ্যে ২টিতে ইভিএমে ভোট হবে, বাকি উপজেলাগুলোতে হবে ব্যালট পেপারে। এর আগে ৩ ধাপে ৮, ২১ ও ২৯ মে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় ভোট হবে। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ পরিস্থিতি জানব সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, দিনাজপুরে নির্বাচন সামগ্রী বিতরণ কোন পর্যায়ে রয়েছে? ইফতেখার, আপনি জানেন দিনাজপুরে আগামীকালকে চতুর্থ এবং শেষ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তারই লক্ষ্যে আজকে সকাল 10টা থেকেই কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদি সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, পুলিশ এবং আনসার সদস্যরাই তাদের নেতৃত্বেই কিন্তু এই স্ব উপজেলার নির্বাচন অফিস থেকেই কিন্তু ভোটের যে সামগ্রী সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। আগামীকালকে সকাল 7টার মধ্যেই কিন্তু প্রতিটি কেন্দ্রের যে ব্যালট পেপার সেটি কিন্তু পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশ, আনসার এবং যে র্যাবের যে সদস্যরা আগামীকালকে টহল দেওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু গ্রহণ করেছে। আমি কিছুক্ষণ আগেও দিনাজপুর রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে দিনাজপুরের যে 3টি উপজেলায় ফুলবাড়ী, পার্বতীপুর এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদের শেষ ধাপ অর্থাৎ চতুর্থ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য প্রতিটি কেন্দ্রের পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু টহল অবস্থায় থাকবে এবং বিজিবির প্রায় 6 প্লাটুন বিজিবিকে নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের যে 3টি উপজেলা পরিষদে নির্বাচন করা হচ্ছে, সেই চেয়ারম্যান পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, 10 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর 11 জন ভাইস চেয়ারম্যান পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দিনাজপুরের যে 3টি উপজেলা পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ভোটাররা প্রায় সচেতন অবস্থায় রয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীকেই কিন্তু ভোট দিবেন বলেও ভোটাররাও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে প্রতিটি অবস্থানে, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের অবস্থান এখন পর্যন্তই টহল অবস্থায় রয়েছে এবং এই ভোটটি আগামী কাল বিকাল 4টা পর্যন্ত শেষ হবে। ইফতেখার। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। যাচ্ছি পরের সংবাদে। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় চলছে দোষারোপের রাজনীতি। স্থানীয় সংসদ সদস্য এটাকে হত্যাকাণ্ড অভিযোগ করলেও পুলিশের সুরতহাল রিপোর্টে নিহত সুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এই ঘটনায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। নরসিংদীর মীরেরকান্দি চরাঞ্চলে গত 22 মে বেলা 1টার দিকে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরের স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। মুমূর্ষ অবস্থায় কয়েক ঘন্টা এভাবে থাকার পর সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিনা চিকিৎসায় সে মারা গেছে। আমরা এর বিচার চাই। আমি 1 লক্ষ টাকা দেব যে রুবেলের সন্ধান দিতে পারবে। সুমন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি 24 জন। এরই মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিজের নিরাপত্তা রক্ষী সহ বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির এই চৌকিতে অবস্থান নেন নরসিংদী রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন। তার মৃত্যু নিয়ে চলছে নানা টালবাহানা, দোষারোপের রাজনীতি। তো ওনারা পানি ঢালতেছে, পর আমরা একটু পানি টানি ডাললাম, সহযোগিতা করলাম। ওই পুলিশের লোক পিছনে থেকে দেখে আসছি, ওই শরবত খাওয়াইতেছে, লেবু খাওয়াইতেছে ওই সুমন। প্রাথমিক চিকিৎসা দেই আমরা,
কিন্তু ওনারা আমি কোনো চিকিৎসা দিই নাই, খালি পেশা বিপিটা আমি দেখছি। কোনো পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয় না, অবহেলা করছে তারা। নদী পার হয়ে নাকি ও চলে আসছে, এসে এই যে আমার ফাড়ির পিছন দিয়ে উঠছে, প্রেশারটা মাপছে, প্রেশার যখন দেখছে যে 120/80 আছে স্বাভাবিক, তো বলছে না ওর কোনো সমস্যা নাই, সুস্থ আছে, কথাও বলছে। নিহত সুমনের বাবা, আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ 4 ঘন্টা সুমনকে বিনা চিকিৎসায় পুলিশ ফাঁড়িতে ফেলে রাখা হয়। সে হার্টের স্ট্রোক করে মারা যাক আর যেমনি মারা যাক, সে তো ওখানে তাদের কারণে ওখানে মৃত্যুবরণ করছেন। আমার ছেলেকে যদি ওর সঠিকভাবে চিকিৎসাটা করা হইতো আমার ছেলে মরতো না। বারবার বলা সত্ত্বেও যে দায়িত্বে ছিলেন যে পুলিশরা, তারা বলছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া দেবেন না। সুরতাল রিপোর্টে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দৌড়াদৌড়ির কারণে, হার্ট অ্যাটাকের কারণে এটা ঘটতে পারে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নিহত সুমন ও প্রধান আসামি রুবেল উভয়ই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ। রুবেল এত এক সময় আমার সমর্থন ছিল। গত নির্বাচনে রুবেল না থাকলে তার পাশ করাই মুশকিল ছিল, এমন অবস্থা ছিল রাজু সাহেবের। এটার কালার দেওয়া হয়েছে, এটা আসলে আঘাতে মরে নাই, কোনো টুকা নাই, সে ভয়ে দৌড়াইছে, স্ট্রোক করছে। আধিপত্য বিস্তার করার জন্য এবং দুই গ্রুপকে ঝগড়া লাগে, যদি ঝগড়া থাকে দুই গ্রুপই ওনার কাছে থাকবে, সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে উনি একসাথে এটা রাখতে চান। ভুক্তভোগীরা বলছেন, একটি পক্ষের ইন্ধনে শুধু রায়পুরাতে গত 5 বছরে 14টি রাজনৈতিক হত্যা হয়। এসব হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান অনেকেই। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, নরসিংদী। গোপালগঞ্জে গভীর রাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্ট থেকে মূল্যবান সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভয় দেখে নামমাত্র মূল্যে এই রিসোর্টের জন্য জমি কেনার অভিযোগ করেছেন স্থানীয়রা। কিছু ফসলি জমি না কিনে দখল করার অভিযোগ করেছেন কয়েকজন কৃষক। গোপালগঞ্জ সদরের শাহপুর ইউনিয়নের বৈরাগীর টোলা এলাকা। বিলবেষ্টিত গ্রামটিতে বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের 30টি পরিবার। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এই প্রত্যন্ত গ্রামের বিলের কয়েকশো বিঘা জমি মামলা হামলার ভয় দেখিয়ে তার কাছে বিক্রি করতে বাধ্য করেন জমির মালিকদের। সেখানে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এবং পারিবারিক দুগ্ধ খামার। আমাকে জোর করে আমাকে জমি নিয়ে গেছে, ভয়টাই দিয়ে থাকতির বানায় ডাকড়া কইয়া জোর করে নিয়ে গেছে জমি। আমরা কি করবো, আপনার জমি দিয়ে দিয়েছি ভয়তে পড়ে। ড্রোন ক্যামেরা দিয়ে দেখে যতদূর পছন্দ হয় বিলের জমি দখল করে নেন বেনজির। না কিনেও তিনি দখল করে রেখেছেন কৃষকের ফসলি জমি। দেদারসে উত্তোলন করা হয়েছে বালু। প্রথম একটা জমি কিনে নেছে বালুর ওইখানে প্রথম একটা জমি কিনে নেয়, পাশের কোনো জমি কিনে নাই। ওই ইয়ারটার থেকে সব জমির বালি তলের থেকে টানসার উপর থেকে ভাঙতি সব চাষের জমিগুলো, আমাদের এই জায়গায় এলাকার চাষের জমিগুলো সব নিমজ্জিত হয়ে গেছে। বেনজিরের ক্ষমতার অপব্যবহার শুধু সাধারণ মানুষের উপরেই নয়, পড়েছে সরকারি সড়কেও। গ্রামের মধ্য দিয়ে যাওয়া পাকা পিচঢালা রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছেন তিনি। চলাচল করতে দেওয়া হয় না গ্রামবাসীদের। তৈমুর ইসলাম নামে একজন স্যার ছিলেন, ঠিক আছে, সে আমাকে বিভিন্নভাবে বলছে যে ভাই জমিটি দিয়ে দাও, বড় স্যার, ঠিক আছে, যদি তুমি দিয়ে দাও উনি বড় এই জায়গা বিশাল কিছু করবে, তোমার অনেক উপকার হবে, আর যদি তুমি না দাও তাইলে বোঝো তো ভাই কত সমস্যা। বেনজিরের সম্পত্তি জব্দের আদেশের পর থেকেই প্রতি রাতে গাড়ি ভর্তি সিন্দুক ও মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, তবে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়েছে গণনা। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রাথমিক ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 117 আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট এগিয়ে আছে 71 আসনে। অন্য দলগুলো 9 আসনে এগিয়ে। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট। ভোট গণনা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। 7 ধাপে চলা এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 12%। এবার ভোটে লড়েছেন 8,360 জন প্রার্থী। ভারতের পার্লামেন্টের মোট 543 আসনের মধ্যে 272টি পেলেই সরকার গঠন করা যাবে।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সোমবার সারা রাত মধ্য গাজা ও দক্ষিণের রাফা শহরে নির্বিচারে বোমা হামলা চালায় তেল আবিব। রাফা শহরে স্থলপথে ইসরায়েলি সেনা ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানকার ৫৫% বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে তথ্য জানায় বিশ্ব সংস্থাটি। এছাড়াও গাজায় হামাসের হাতে জিম্মে থাকা আরও ৪ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ব্রিজটাউনে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। আরেক ম্যাচে রাত 9:30টায় ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নেপাল। টি-20 বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড। 2022 টি-20 বিশ্বকাপ জয়ের পর দ্বিপক্ষীয় সিরিজে মোটেও ভালো সময় পার করেনি ইংল্যান্ড। গত 1.5 বছরে 4টি সিরিজে 2টিতেই হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে 2023 সালে হোয়াইট ওয়াশ হয় বাটার বাহিনী। তবে বিশ্বকাপের মঞ্চ বলে কথা, তাই নিজেদের প্রথম ম্যাচেই শুভ সূচনা করতে মরিয়া ইংলিশরা। এবার পঞ্চমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। 2022 আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। ইংলিশদের বিপক্ষেও কোনো অঘটনের জন্ম দিতে চাইবে স্কটিশরা। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের গ্রুপে, তাই এই ম্যাচ নিয়ে বাঙালিদের আগ্রহটাও একটু বেশি। শক্তিমত্তায় এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল তারা। অন্যদিকে বাছাই পর্ব পেরিয়ে আসা নেপালও ছেড়ে কথা বলার পাত্র নয়। তবে সরকারি হস্তক্ষেপের পরও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলের বড় তারকা লামিচানকে ছাড়াই খেলতে হবে নেপালকে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ, আলেকজান্ডার জেভরেভ, আরিনা সাবালেঙ্কা ও এলেনা রিবাকিনা। তবে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই ড্যানিয়েল মেদভেদেভ। সোমবার পুরুষ এককের চতুর্থ রাউন্ডে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরেন্ডোলোকে 6-1, 5-7, 3-6, 7-5 ও 6-3 গেমে হারান জকোভিচ। চতুর্থ বাছাই জেভরেভকেও লড়তে হয়েছে 5 সেট পর্যন্ত। ডেনমার্কের হোলগার রুডেন বিপক্ষে তিনি জেতেন 4-6, 6-1, 5-7, 7-6, 6-2 গেমে। মেয়েদের এককে দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা 6-2, 6-3 গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর বিপক্ষে। আর ইউক্রেনের এলেনা সভেতোলিনার বিপক্ষে 6-4, 6-3 গেমে জিতেছেন চতুর্থ বাছাই এলেনা রিবাকিনা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো একটি বিশেষ প্রতিবেদন করেছে দেশের ঘরে ঘরে দেশি ফ্রিজ। এছাড়া মলাট উল্টালে মূল পত্রিকাতে তারা যে শিরোনামটি করেছে সেটি দেখতে চাই। সরকারি দেনা পরিশোধে চাপ আরও বাড়ছে, পরিসংখ্যানগত চিত্র তারা তুলে ধরেছে। এছাড়া অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি বাড়ছে, সরকারি পদক্ষেপ কাজে আসছে না। ভারতের নির্বাচনের প্রসঙ্গটি স্থান পেয়েছে তাদের আরেকটি শিরোনামে। মোদি প্রধানমন্ত্রী থাকছেন কি না জানা যাবে আজ। চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে। দৈনিক যুগান্তরও একটি বিশেষ প্রতিবেদন করেছে ফ্রিজ নিয়ে। এছাড়া অন্যান্য শিরোনামে মূল পাতায় তারা যে শিরোনামগুলো করেছে, হাজির হচ্ছেন না দুদকে, ধরাছোঁয়ার বাইরে বেনজির পরিবার, 6 জন বেনজির ও 9 জন স্ত্রী সন্তানের পক্ষে আইনজীবী সময় চাইতে পারেন, সম্পত্তির হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন অনুসন্ধান কর্মকর্তারা। বাজেট প্রসঙ্গে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, জটিল প্রেক্ষাপটে আসছে এবারের বাজেট। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার তারা প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে ওঠেন শাহিন শিলাস্তি রহমানের জবানবন্দির প্রেক্ষিতে মূলত তারা এই প্রতিবেদনটি করেছে। আর এমপি আজিম হত্যাকাণ্ড নিয়ে তারা যে বিশেষ প্রতিবেদন করেছে সেগুলি দেখতে পাচ্ছি। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি, লোকসভা নির্বাচনের ফল আজ, আবারও বিজেপি জোট নাকি বিরোধী ইন্ডিয়া, বুথ ফেরত জরিপে স্বস্তিতে বিজেপি, আশাবাদী বিরোধীরা। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি, ঈদের পর অফিস চলবে 9টা 5টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ফটো ফিচারে সেই ছবিটি দেখতে পাচ্ছি। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, একটি অনুসন্ধানী প্রতিবেদন দিয়ে তারা বিশেষ একটি প্রতিবেদন করেছে। বেনজিরের 3 কালো হাত, তার যে 3 সহযোগী, তাদেরকে নিয়ে মূলত এই অনুসন্ধানী প্রতিবেদনটি তারা করেছে। এছাড়া মেড ইন বাংলাদেশ পণ্যের সুরক্ষা থাকছে, বাজেট নিয়ে মূলত তাদের এই শিরোনাম।
দৈনিক সমকাল শিরোনাম করেছে, কর্মী পাঠায় অন্যরা, 100 কোটি কামায় এমপিরা। মালয়েশিয়ার শ্রমবাজার কিছুদিন আগেই দর্শক শ্রমবাজার নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে, সেটি নিয়ে মূলত তারা এই শিরোনামটি করেছে। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি কর ভ্যাটের চাপ আরও বাড়বে, খাদ্যপণ্য সহ অর্ধশতাধিক পণ্যে বসছে শুল্ক। দৈনিক পত্রিকার শিরোনামে দর্শক মোটামুটি এগুলোই ছিল আমার হাতে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।